ওকে, গুড ইভিনিং সবাইকে। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, তো তোমাদের আমরা লিটারি টার্মস পড়াচ্ছি আর কি, পড়ছি। তোমাদের একটা কাজ দেওয়া ছিল, তোমরা মনে হয় একটা কাজটা করনি, করছো? স্যার করেছি, হোমওয়ার্ক সাবমিট করেছি। কয়জন করেছো? একটু হাত তোলো দেখি। খুব একটা বেশি জন করনি, কয়েকজন মাত্র করেছো। স্যার, হ্যাঁ বলো। আমি এগুলো লিখতে পারছি কিন্তু অনেক টাইম লাগছিল। তারপর এপিগ্রাম আর পার্সোনিফিকেশনে সবকিছু আমি বুঝছি, কিন্তু খাতায় যে লিখবো সেটা আর হয়ে ওঠে নাই। হ্যাঁ, লিখতে সময়কে হবে, আবার দিতে সময় তো বলছে স্যার। লাগবেই। হ্যাঁ, সময় লাগার ভয়ে যদি তুমি প্র্যাকটিস বন্ধ করে স্যার দাও। পারবো স্যার, সেটা এখন লিখতেছিলাম কিন্তু ক্লাস তো শুরু হয়ে গেছে, হ্যাঁ, তারপর আর লিখি নাই। আচ্ছা ঠিক আছে, তো লিখে যাও, সবাইকে জমা দিতে হবে। এটা দেখা মানে তুমি পারো কিনা সেটার বড় কথা না, তুমি যে কাজটা করেছো সেটা আমার দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, আমার শুধু দুইটা তুমি করা বাকি পারলেও আছে। করবা, না পারলেও করবা। যে তুমি কি পেরেছো সেটা আমাকে তো জানতে হবে, যে তুমি কি পরিমাণ জেনেছো সেটা আমার তো সরাসরি, তো তুমি তো আমার সামনে নেই, এই জন্য আমাকে স্যার, কাজের মাধ্যমে দেখতে হচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে। স্যার আর একটা আমরা পড়ছিলাম হচ্ছে লিটারি টার্মসের প্রথম 5টা পড়েছি, আজকে আমরা আরও 5-6টা একটু পড়ার চেষ্টা করব। তো দেখি আমরা লিটারেরি টার্মস, সরি এটা তো না, ডেস্কটপ। তাহলে আগামী দিন আমরা পড়েছি হচ্ছে পার্সোনিফিকেশন পর্যন্ত, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, জি স্যার। আজকে আমরা মিটোনমি থেকে সিম্বল, কিয়াসমাস, আইরনি, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স এরকম দেখি 5-6টা একটু পড়ে নিব। ওদিকে এনএবিসি অফ ওটা, আচ্ছা তাহলে যে 5টা পড়লাম আমরা, সেই 5টার মধ্যে কারো যদি কোনো প্রবলেম থাকে কোথাও, যে লিখতে গিয়ে বা পড়তে গিয়ে বুঝতে একটু সমস্যা হয়েছে, এমন যদি কেউ থাকো প্রথমে একটু বলো, তারপরে আমরা আমাদের নতুনগুলো আজকে পড়ব। আচ্ছা, তো কারো কোনো সমস্যা নাই তাই তো? অবশ্যই এগুলো পড়তে পড়তে আস্তে আস্তে আরও আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে যাবে, এটা তো জাস্ট ইন্ট্রোডাকশন। তোমরা যখন প্র্যাকটিক্যালি পড়বা, বিভিন্ন কবিতার সাথে এই কথাগুলো যখন আসবে, তখন দেখবা তোমার সেন্সটা আরও বেশি ডেভেলপড হয়ে যাচ্ছে। অর্থাৎ হতাশ হওয়ার কিছু নাই, যে প্রথম অবস্থায় একটু বুঝতে অসুবিধা হলেও আস্তে আস্তে কয়েক মাসের মধ্যে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। কারণ এগুলো তো আমরা আরও কোশ্চেন আনসারের ভিতর যখন দিব, এগুলো যখন ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসবে, তোমার ভিতরে আন্ডারস্ট্যান্ডিংগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো যদি আমরা একটু মিউট রাখি। হুম। আহ, স্যার, হ্যাঁ বলো। স্যার আমি তো নতুন, ওই কোন বই থেকে পড়াচ্ছেন, কতটুকু পড়াচ্ছেন স্যার আমি তো জানি না। হ্যাঁ, তুমি তোমার এখন জানা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, তুমি নতুন আছো, অনেক কিছু তুমি কিছুই বুঝবা না, এটা স্বাভাবিক, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ এটা আমি বলবো, তুমি বুঝে যাবা যে কী থেকে কী পড়াচ্ছি। আর গুগল ক্লাসরুমে নিশ্চয়ই তোমাকে কোড দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়েছো। গুগল জি ক্লাসরুমের স্যার। ফোল্ডারে যাবা, ওখানে যে রেকর্ড ক্লাসগুলো আছে সেগুলো দেখবা, তাহলে বুঝতে পারবো যে কোনটা কোনটা হয়ে গেছে আর কোনটা কোনটা বাদ আছে এখনও। হ্যাঁ, বা কোনগুলো এখনও ধরা হয়নি। হ্যাঁ, আমরা পড়তেছি হচ্ছে লিটারি টার্মস। সিলেবাস তুমি এখনও দেখেছো কিনা জানি না, সিলেবাসটা দেখে নিবা। প্রধানত এখানে আমি বারবার দেখাবো, তোমরা বুঝে যাবা। এই যে এই সিলেবাসে তোমার এখানে বলা আছে যে কি লিটারি টার্মস বলে একটা অংশ আছে, দেখছো কখনো? না ইন্ট্রোডাকশন স্যার। টু পোয়েট্রির এই জায়গায় লিটারি টার্মস বলে একটা অংশ আছে, এগুলো আমরা পড়তেছি দুটা বইয়ের মাধ্যমে। একটা হচ্ছে এনএবিসি অফ ইংলিশ লিটারেচার, এই বইটা, আর একটা হলো শিট। আমি একটা নির্দিষ্ট শিট করেছি, সেখানে দেওয়া আছে, সেখান থেকে এই দুই জায়গা থেকে আপাতত পড়াচ্ছি। আচ্ছা। আচ্ছা, তো আজকে আমরা প্রথম যেটা 6 নম্বর আমাদের, সেটা হচ্ছে দেখো মেটোনিমি। হ্যাঁ, মানে মেটোনমিটা আমরা আজকে পড়ব। এইখানে আমরা অনেক সময় কিছু বিষয়ের সাথে একটু মিলিয়ে ফেলতে পারি আর কি। তাহলে এটা মানে হচ্ছে আ চেঞ্জ অফ নেম, আ চেঞ্জ অফ নেম।
ঠিক আছে তো? মেটোনিমি দিয়ে যেটা বোঝায় যে আমরা যে জিনিসটাকে বোঝাতে চাচ্ছি সেটার ক্ষেত্রে আমরা অন্য নাম ইউজ করছি। এটাকে কিন্তু আমরা তুলনা বলছি না, জাস্ট একটা নাম চেঞ্জ করে দিচ্ছি। তাহলে মেটোনিমি মানে কি? মেটাফোর মানে কি? মেটাফোর মানে আমরা কম্প্যারিজন করছি, তাই তো? সিমিলি মানে হচ্ছে কি? আমরা কম্প্যারিজন করছি। কিন্তু মেটোনিমিতে আমরা কোনো কম্প্যারিজন করব না, শুধু তার একটা অরিজিনাল নামের জায়গায় অন্য একটা নাম ব্যবহার করব। কি কথাটা বোঝা গেল? হ্যাঁ, জি কথাটা স্যার। যে সিমিলি বা মেটাফোরে আমরা কম্পেয়ার করছি। কিসের জন্য কম্পেয়ার করছি? তাদের ভিতরে একটা সাদৃশ্য আছে কোয়ালিটির, সেই কোয়ালিটিটাকে নির্দেশ করার জন্য। এখন এই তুলনাটা কখনো ডাইরেক্ট হয়ে যাচ্ছে মেটাফোরে, কখনো তুলনাটা ইনডাইরেক্টলি হচ্ছে, তাই তো? ব্যাপারটা এরকম। এখন মেটোনমিতে আমরা একটা নামকে চেঞ্জ করছি। কিভাবে চেঞ্জ করছি? আমরা যদি এরকম কোনো গল্প কাহিনী আমরা পড়েছি কিনা, আচ্ছা, যেমন এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, যে একটা উদাহরণ যদি আমি বলি, এই উদাহরণটা আমাদের কাছে নিশ্চয়ই সবার কাছে পরিচিত। দ্য পেন ইজ মাইটিয়ার দেন দ্য শোর্ড। এটা শুনেছি না আমরা সবাই? জি স্যার। দ্য পেন ইজ মাইটিয়ার দেন দ্য শোর্ড মানে কলম কি তরবারির থেকে শক্তিশালী। একটু মিউট রাখো, কারো মানে আনমিউট করা আছে, সেখান থেকে সাউন্ড আসছে এক ধরনের। হ্যাঁ, যদি সাউন্ড আসে তাহলে মিউট রাখতে হবে, আর যদি কারো সাউন্ড না আসে সে আনমিউট রাখতে পারো, সেটা সমস্যা না। দেখো, দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য শোর্ড মানে কলম কি তরবারির থেকেও শক্তিশালী। একটা বাংলা আছে প্রভাব, বাংলাটা কি বলতো? হ্যাঁ, অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিশালী, এই তো। তাহলে পেন হচ্ছে তরবারির চেয়ে শক্তি। তাহলে পেনকে যদি তরবারি দিয়ে আঘাত করা হয়, বা একটা কলম দিয়ে যদি তরবারিকে আঘাত করা হয়, তা কে ভাঙবে বলো? তরবারি ভেঙে যাবে? না স্যার, কলম ভাঙবে। কলম ভেঙে যাবে। তাহলে কলম কিভাবে শক্তিশালী হলো? কলম এখানে কলমের লেখাটাকে শক্তিশালী বলা হয়েছে। এখানে লেখাটা শুধু না, এখানে পেন দ্বারা নলেজকে বোঝানো হয়েছে, তাই তো? তাহলে নলেজের আর একটা নাম বলা হয়েছে পেনকে। আর শোর্ড বলতে কি কি বোঝানো হচ্ছে বলো? শক্তি, শারীরিক শক্তি, পাওয়ারকে, শক্তিকে, মিলিটারি পাওয়ার বা এই জাতীয়কে বোঝানো হয়েছে। তাহলে শোর্ড, তাহলে হচ্ছে কি এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যে আমরা জাস্ট একটা নামের জায়গায় আর একটা নাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখানে কিন্তু কোনো কম্প্যারিজন করা হয়নি। পেন দিয়ে কি নলেজকে কম্পেয়ার করা যায়? এরকম কোনো কম্প্যারিজন আছে এই জায়গায় বলো? না স্যার। বরং ওর সাথে রিলেটেড। তবে এটা হতে পারে যে যেটার দ্বারা আমরা রিনেম করব তার সাথে সেটা রিলেটেড হতে পারে। যেমন তাহলে নলেজকে আমরা রিনেম করছি পেন দিয়ে, তবে পেনটা কি নলেজের সাথে রিলেটেড একটা এলিমেন্ট, যেটা দিয়ে আমরা লেখালেখি করে, তাই তো, পড়ি বা ইয়া করি, যাই করি না কেন, লেখালেখি করি। তাহলে পেনটা যেহেতু নলেজের সাথে রিলেটেড, এরকম যাকে রিনেম করব তার সাথে রিলেটেড এমন কোনো ওয়ার্ড দিয়ে আমরা তাকে বোঝাতে পারি, নামটাকে চেঞ্জ করে দিতে পারি। তার মানে এখানে পেন দিয়ে নলেজের নামকরণ করা হয়েছে, শোর্ড দিয়ে মিলিটারি পাওয়ারের নামকরণ করা হয়েছে। কথা বুঝতে পেরেছো? তাহলে এই যে এরকমভাবে নামকরণ করা বা একটা অরিজিনাল নামের জায়গায় অন্য নাম ব্যবহার করে বোঝানোটাকে আমরা বলছি কি? মেটোনমি। ঠিক আছে তো? তাহলে দ্য পেন অ্যান্ড দ্য শোর্ড হচ্ছে কি? মেটোনমির ব্যবহার। কথা বুঝতে পেরেছো? কি আমার কথা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, যেমন এটা যদি বলি, দ্য ক্রাউন হ্যাজ টেকেন হিজ সিট ইন দ্য রয়্যাল মিটিং। এটা দিয়ে কোনটা বলো তো এখানে মেটোনমির ব্যবহার? The crown has taken his seat in the royal meeting. The crown মুকুট অর্জন করে এখানে মুকুট দিয়ে কাকে বলতে চাচ্ছে? কি বোঝানো হচ্ছে? কি বললাম আবার বলো? আমি বুঝি নাই কারো কথা, নেটের সমস্যা সম্ভবত, আমার না হয় অথবা তোমাদের। কিং কে বোঝানো হচ্ছে। হ্যাঁ, king। The crown, দ্য ক্রাউন বলতে আমরা বুঝছি কি? দ্য
কিং। কিং। হ্যাঁ রাজা অথবা রানী। হ্যাঁ সেটা হ্যাঁ রানী হলে রানী, রাজা হলে মানে ক্রাউন পরে আছে, যে ক্রাউন যে থাকে সে তো মোটামুটি সিংহাসনে বসে, তাই তো? হ্যাঁ মানে যে হচ্ছে ওখানকার রাজা বা রানী, তিনি রাজ মিটিংয়ে বা সভায় তার আসন গ্রহণ করেছেন। তাহলে এইরকম ক্রাউন শব্দটা দিয়ে আমরা আসলে রাজাকে বুঝিয়েছি, সরাসরি রাজা শব্দটা ইউজ না করে আমরা ক্রাউন বলেছি। ঠিক আছে? হ্যাঁ তো এইভাবে যখন আমরা, তাহলে ক্রাউনটা কার সাথে রিলেটেড বলো তো? কার সাথে রিলেটেড? ওই রাজার সাথে এর সাথে রিলেটেড। হ্যাঁ তাই এরকমটা বলছে। দেখো যে মেটোনমি হলো এমন একটি সাহিত্যিক পরিভাষা যার মাধ্যমে আমরা একটি জিনিসের নামের পরিবর্তে তার সাথেই সম্পর্কিত, খেয়াল করো, তাহলে একটি জিনিসের নামের পরিবর্তে তার সাথেই সম্পর্কিত অন্য একটি জিনিসের নাম ব্যবহার করে ওই জিনিসটাকে বোঝাতে পারি। তাহলে রাজাকে বোঝাতে আমরা রাজার পরিবর্তে ক্রাউন ইউজ করেছি, ক্রাউন শব্দটা রাজার সাথেই যায়, আর কারোর সাথে কি যায়? রাজার সাথে ছাড়া বলো না স্যার, না যায় না। তারপরে দেখো, ইন ইংলিশ লিটারেচার মেটোনমি ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ ওয়ান অবজেক্ট অর আইডিয়া টেক্স দ্য প্লেস অফ অ্যানাদার উইথ হুইচ ইট হ্যাজ আ ক্লোজ অ্যাসোসিয়েশন, যার সাথে সরাসরি সম্পর্ক আছে। ইনফ্যাক্ট ইট ইজ আ ওয়ে অফ রিপ্লেক্সিং ওয়ান অবজেক্ট অর আইডিয়া উইথ সামথিং রিলেটেড টু ইট ইনস্টেড অফ স্টেটিং ইট হুইচ অ্যাকচুয়ালি ইট মিনস, মানে সরাসরি বলার থেকে আমরা অন্য কোনো নাম ধরে তাকে বলবো। তাই মেটোনমি ইজ অ্যাকচুয়ালি ইউজ টু এনেবল রাইটার্স টু এক্সপ্রেস আ ওয়ার্ড অর থট ইন আ ডিফারেন্ট ওয়ে। হ্যাঁ একটু ভিন্নভাবে মানে আলংকারিক করার জন্য এগুলোকে ব্যবহার করা হয়, বাই ইউজিং আ ক্লোজ রিলেটেড ওয়ার্ড অর থট। দেখো, ওয়ান্স মোর দ্য স্টর্ম ইজ হাউলিং, আমরা কি WBS এর পেয়ার ফরম্যাট অর্ডার পেয়েছিলাম নাকি? বলো তাহলে ওয়ান্স মোর দ্য স্টর্ম ইজ হাউলিং, তাহলে স্টর্ম দিয়ে কবি এখানে কি বলতে যাচ্ছে? যেমন রাজনৈতিক উত্তাল ব্যাপার ঘটে না অনেক সময়, বলো যে দাঙ্গা হাঙ্গামাকে বোঝায় না? হ্যাঁ তো এখানেও মনে করো এমনি তো ঝড়কে বোঝাচ্ছেই, তার সাথে তিনি যদি প্রাকৃতিক ঝড় বাদ দিই তাহলে আর কি ঝড় আসতে পারে বলো? তার রাজনৈতিক, তার মানসিক, এই ঝড়গুলোকে হয়তো তিনি বোঝাতে যাচ্ছেন। হ্যাঁ তাই বলছে দ্যাট স্টর্ম ইজ মেটোনমি ফর দ্য পলিটিক্যাল অ্যান্ড মোরাল টার্মোয়েল অফ মডার্ন সিভিলাইজেশন আফটার ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী হয়তো এই ঝড় বোঝাতে তিনি শুধু যে বাইরে যে ঝড় হচ্ছে এটা দিয়ে না বুঝিয়ে ওই ঝড়ের মতোই ধ্বংসাত্মক কোনো কিছুকে হয়তো তিনি বোঝাতে যাচ্ছেন। ঠিক আছে? তাই বলছে থ্রু লিটারেলি আর দেখো, দো লিটারেলি আর ন্যাচারাল স্টর্ম, ইট স্ট্যান্ডস ফর ভায়োলেন্স, কেওস অ্যান্ড সোশ্যাল আনরেস্ট দ্যাট থ্রেটেন দ্য পয়েটস চাইল্ড। এটা পয়েটসের চাইল্ডকে নির্দেশ করছে। একইভাবে দেখো, লেট নট অ্যাম্বিশন মক দিয়ার ইউজফুল টয়েল, তাহলে অ্যাম্বিশন বলতে কাকে বোঝানো হচ্ছে? কাদেরকে বোঝাচ্ছে বলো? অ্যাম্বিশাস পিপলকে বোঝাচ্ছে নাকি, যারা অ্যাম্বিশন নিয়ে চলে। ঠিক আছে তো? হ্যাঁ তাহলে হচ্ছে এইখানে অ্যাম্বিশন কার হয়ে কাজ করছে? যারা ওই অ্যাম্বিশন বা অ্যাম্বিশাস মাইন্ডেড পিপল। তাহলে অ্যাম্বিশন স্ট্যান্ডস ফর অ্যাম্বিশাস পিপল, দোজ হু চেজ ফেম, ওয়েলথ অ্যান্ড পাওয়ার ইনস্টেড অফ নেমিং ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ ইন্ডিভিজুয়াল আলাদা নাম না করে তিনি একবারেই অ্যাম্বিশন দিয়েই ওই শ্রেণীর সকল প্রাউড এবং পাওয়ারফুল মানুষকে বুঝিয়েছেন, কারণ অ্যাম্বিশন দিয়ে প্রাউড এবং পাওয়ারফুল মানুষকেই বোঝানো হয়। তাহলে আমরা কিন্তু এর আগে অ্যাম্বিশনকে কী হিসাবে পেয়েছিলাম? পার্সোনিফিকেশন, তাই না? দেখো একটা হচ্ছে কি পার্সোনিফিকেশন, তাহলে শব্দটাকে আমরা পার্সোনিফাই করছে বোঝাচ্ছি। আবার এইটা দিয়ে আমরা অ্যাম্বিশন বলতে আবার পুরো অ্যাম্বিশাস পিপলদেরকেও আমরা বোঝাতে পারি। তাহলে দুই অ্যাঙ্গেলে যখন ভাবছি তখন সে দুই ধরনের ফিগার অফ স্পিচকে কিন্তু আমাদের সামনে রিপ্রেজেন্ট করছে। কি কথা বুঝতে পারছো? জি স্যার। তো এরকম ভাবে যখনই দেখো, আরো যদি আমরা স্যার, হ্যাঁ বলো। স্যার টেক্সট একটু বড় করবেন, বুঝতে অসুবিধা হচ্ছে। বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা জি স্যার। ঠিক আছে, ওকে। দেখো এইখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখো হেলেন দাই বিউটি আমরা পড়েছিলাম না, টু হেলেন কবিতাটা? জি স্যার। সেখানে দেখো, হেলেন দাই বিউটি ইজ টু মি লাইক দোজ, এটা কিন্তু এক ধরনের সিমিলি ইউজ, তাই না? লাইক যেহেতু ইউজ আছে, তাহলে কি হচ্ছে? হেলেনের বিউটিকে আমরা কি করেছি? নাইসিয়ান বার্কের সাথে তুলনা করা হয়েছে। তো এটা হলো কিসের উদাহরণ? প্রথমত বলো, সিমিলি। সিমিলির উদাহরণ। সিমিলি। এখন মূল কথা হলো নাইসিয়ান, হ্যাঁ তাহলে নাইসিয়ান বার্ক নামে যে শব্দটা ইউজ করেছে এটা নিশ্চয়ই তিনি কিছু বোঝাতে যাচ্ছেন। তাহলে এখন এই ওয়ার্ডটা, মানে এই ওয়ার্ডটা নিজে আবার কি নির্দেশ করছে? এই ওয়ার্ডটা নিজে আবার ওই নাইসিয়ান বলতে আমরা ওই যে গ্রিকস যে শিপ সেগুলোকে বুঝছিলাম, তাই না? গ্রিক শিপ মানে জাহাজ। তাহলে সেই জাহাজ আবার কি নির্দেশ করছে? সেই জাহাজ যেমন
অনেক কিছু বহন করে, তেমনি এই নাইশিয়ান বার্গ বলতে আমরা ওইরকম গ্রিক সিভিলাইজেশনকে বুঝছি, যে সিভিলাইজেশনে আর্ট, কালচার, বিউটি এইগুলো নিয়ে বিভিন্ন ধরনের যে তত্ত্বগত ব্যাপার রয়েছে, তাই তো, যে সম্পদগুলো রয়েছে সেগুলোকে বোঝানো হচ্ছে। তাই নাইশিয়ান বার্ড এখানে কিন্তু মিটোনমি, যেটা দেখো নাইশিয়ান বার্গস আর আ মিটোনমি ফর ক্লাসিক্যাল সিভিলাইজেশন অ্যান্ড কালচার, বিশেষ করে দ্য ওয়ার্ল্ড অফ অ্যানশিয়েন্ট গ্রিস আর্ট অ্যান্ড বিউটি। পো কম্পেয়ার হেলেন্স বিউটি টু দোজ শিপ, দেখো এখানে যখন কম্পেয়ার করা হচ্ছে তখন সেটা সিমিলির ব্যবহার নাকি, কিন্তু যখন এই শিপের সাথে তুলনা করে শিপ দিয়ে কিছু বোঝানো হচ্ছে তখন সেটাকে আমরা বলছি কি মেটোনমি। কারণ শিপ প্রধানত কোনো কিছু বহন করে, তেমনি কালচারও তো কিছু বহন করে না, বলো। যখনই আমরা গ্রিক কালচার বলছি তখন ওই গ্রিক কালচার আমাদেরকে কিছু রিপ্রেজেন্ট করাচ্ছে। যদি বলি রোমান কালচার, তাহলে রোমান কালচার আমাদের সামনে কিছু রিপ্রেজেন্ট করাচ্ছে। যখন বলছি বেঙ্গলি কালচার, যখন বলছি ইন্ডিয়ান কালচার, তখন কি কালচার কি অনেক কিছু বহন করে না তার সাথে, বলো। হ্যাঁ, তাহলে ওইরকম শিপের মতোই। তাহলে এখানে নাইশিয়ান বার্গ বলতে গ্রিক শিপকে বোঝানো হচ্ছে, মানে গ্রিক কালচারকে বোঝানো হচ্ছে, যে কালচার গ্রিক আর্ট, বিউটি, লিটারেচার ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে। ঠিক একইভাবে ওই হেলেনের বিউটিকে নাইশিয়ান বার্গের সাথে তুলনা করে বলা হয়েছে হেলেনের বিউটিও তেমনি সোর্স অফ ডিফারেন্ট কালচার, আর্ট অ্যান্ড বিউটি। কারণ হেলেনিক বলা হচ্ছে, হেলেনিক মানে সিভিলাইজেশন বলে একটা কথা আছে, ঠিক আছে তো, যেটা ওই গ্রিক সিভিলাইজেশনকে মেনলি বোঝানো হয়ে থাকে। তাহলে এরকমভাবে আমরা মোটামুটি পাবো। আরও যে সকল কবিতাগুলো আছে আমরা আস্তে 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 এগুলো পড়ার চেষ্টা করব। যে একটা জিনিস আসলে আরেকটা জিনিসকে কী নির্দেশ করছে, যেমন এখানে হোম, হোম বলতে আমরা বলছি বাড়ি, তাহলে শুধু কি বাড়িকে নির্দেশ করছে নাকি এটা দিয়ে আমরা দেশকে বোঝাতে চাচ্ছি, বলো তো। হোমল্যান্ড বলতে আমরা কি বুঝি, বাড়ি বুঝি না? তাহলে হোম এখানে কিসের কাজ করছে, মেটোনিমি অফ ফর হোমল্যান্ড অর কান্ট্রি। এখানে কান্ট্রি অর্থেও কিন্তু আমরা হোম, যেমন ওই যে কিং এর পরিবর্তে আমরা ক্রাউন ইউজ করলাম, তেমনি কান্ট্রির পরিবর্তে আমরা হোম শব্দটা ইউজ করলাম। তাহলে হোম এখানে কি দেশের রিপ্রেজেন্টেটিভ, তাই তো। সেখানে সে কী করছে, মেটোনমি হিসাবে দেশ না বুঝি আমরা হোম বলেছি। তাহলে হোম বলতে শুধু একটা বিল্ডিংকে বোঝাচ্ছে না, বরং পুরো একটা জাতিকে বোঝাচ্ছে বা কোনো একটা দেশকে বোঝাচ্ছে। এরকমভাবে আমরা প্রধানত একটার সাথে রিলেটেড আরেকটা শব্দকে আমরা ব্যবহার করে ওই জিনিসটাকে নির্দেশ করার চেষ্টা করাবো, ঠিক তো? জি স্যার। স্যার আমি কি একটা উদাহরণ বলতে পারি? যেমন বাংলা সাহিত্যে আমি করেছিলাম, হ্যাঁ বলো, যে নদীকে, বলো, এই যে নদীকে মায়ের সাথে তুলনা করা হয়, সেটা কি স্যার আমাদের অলংকারিক শব্দ মিটোনমি সেটা হবে? একটু ধীরে বলো, আমি বুঝি নাই, একটু ধীরে সুস্থে বলো। হ্যাঁ, বলছিলাম যে নদীকে, বা আমাদের বাংলা সাহিত্যে তো অনেকগুলো কবিতা পড়ছি, সেখানে দেখছিলাম আমরা, যেমন ধরুন কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদকে কল্পনা করেছিলেন মাতৃভূমি স্বরূপ। ঠিক সেভাবেই বলছিলাম যে মিটোনমি শব্দগুলো এরকম, যে শব্দগুলা যে অন্য কিছু বোঝানো। মেটোনমি শব্দটা যেটা অরিজিনাল নাম সেটাকে অমিট করে দিয়ে, তাই তো, অন্য একটা নাম দিয়ে বোঝানোর চেষ্টা করা হবে, এটাই। তাহলে কপোতাক্ষ নদ এখানে মিটোনমি, কপোতাক্ষ নদ আসলে তিনি কি শুধু ওই কপোতাক্ষ নদের কথা মনে করছেন নাকি তার দেশের কথা মনে করছেন, ভার্সাই শহর থেকে? দেশ। তাহলে ওটা হচ্ছে কি, দেশকে না বুঝিয়ে তিনি, মানে দেশকে বোঝাতে তিনি দেশের নামটা ইউজ না করে সরাসরি কপোতাক্ষ নদ ওইটা বলছেন। তাহলে একই সাথে তিনি দুটা জিনিস মানে এখানে বোঝাতে পারলেন, দেশকেও বোঝাতে পারলেন, সাথে সাথে তার সেই নিজস্ব জায়গাকেও রিপ্রেজেন্ট করতে পারলেন, ঠিক আছে। এই আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আরও, যখন তুমি আরও বেশি বেশি উদাহরণ পড়বা, আরও বিষয়গুলো পড়বা, এইটা। আচ্ছা, এরপর বলা হচ্ছে, তাহলে এটুকু আমরা বুঝলাম, মেটোনমি বুঝলাম তো সবাই? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এরপর হচ্ছে সিম্বল। দেখো তাহলে মেটোনমি হচ্ছে একটা নামের জায়গায় আরেকটা নাম ইউজ করে থাকা। এই সিম্বলের সাথে তোমরা হয়তো মেটোনমি অনেক সময় মিলিয়ে ফেলতে পারো, তবে একটু মাথা ঠান্ডা রাখলে মিলিয়ে ফেলার কোনো সুযোগ থাকবে না। দেখো সিম্বল দিয়ে প্রধানত আমরা কোনো কোয়ালিটিকে নির্দেশ করতে পারি, ঠিক আছে তো, কোনো কোয়ালিটিকে নির্দেশ করতে পারি। আর মেটোনমি প্রধানত নামের ক্ষেত্রে নাম ব্যবহার, একটা নামের জায়গায় একটা নাম আমরা ইউজ করছি, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মনে করো আমরা কি বলছি যে কালো, তাই তো, বা কালো রং কিসের প্রতীক বলো তো? তারপরে লাল রং কিসের প্রতীক?
ভয় বা হ্যাঁ, লাল রং হচ্ছে বিপদ, তাই তো, ডেঞ্জারের প্রতীক। তারপর হচ্ছে সাদা রং কিসের প্রতীক? শুভ্রতা, সাদা তো শুভ্র, কিন্তু কিসের প্রতীক সেটা? শান্তির প্রতীক। শান্তি, পবিত্রতার প্রতীক। শান্তি ঠিক না, পবিত্রতার প্রতীক, তাই তো? পবিত্রতার প্রতীক। হ্যাঁ। সবুজ কিসের প্রতীক? সবুজ, গ্রিন, ইউথ, হ্যাঁ ইউথ, তীব্রতা। সতেজতা, সতেজতা, তাই তো, সতেজতা বোঝায় ইউথ, যেটা সতেজ, তাই তো ইউথকে বোঝায় নাকি? গ্রিন গ্রাস, এটা যেমন আমাদের, তাই বলছে দেখো বাংলাদেশের পতাকাকে যদি আমরা দেখি, হ্যাঁ, যে গ্রিন কি বোঝাচ্ছে এখানে, প্রতীকী কি হচ্ছে কি, গ্রিন ল্যান্ডের কথা বোঝাচ্ছে। গ্রিন দিয়ে গ্রিন ল্যান্ড, আর রেড দিয়ে হচ্ছে কি বলো, ওই যে স্বাধীনতার রক্ত, হ্যাঁ স্বাধীনতার রক্ত, তাই না? এটা বোঝায় যে বাংলাদেশ, আর মাঝখানে রয়েছে রক্ত, রক্ত দিয়ে এইটাকে আমরা স্বাধীন করতে হয়েছে। আর একটা জিনিস বোঝাচ্ছে কি, যেহেতু রক্তটাকে লাল একটা শেপ দেওয়া হয়েছে, তাই তো, ডিস্ক শেপ, লাল, তাই তো, লালটা হচ্ছে কি একটা গোল, তাই তো, যে সার্কেল একটা দেওয়া হয়েছে, সার্কেলটা কি নির্দেশ করছে? সূর্যের মতো, তাই তো, হ্যাঁ, যে নতুন রাইজিং এর একটা চিহ্ন হিসেবে দেখানো হয়েছে। তো সেই হিসাবে প্রথমত পতাকা হচ্ছে কিসের প্রতীক? প্রথমে পতাকা কিসের প্রতীক বলো? জাতীয়তা, স্বাধীনতার প্রতীক, তাই তো, স্বাধীনতা বা সার্বভৌমত্বের প্রতীক। প্রথমত প্রত্যেক দেশের পতাকা হচ্ছে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। মানে পতাকা আছে মানেই আমরা স্বাধীন। যে দেশের কোনো পতাকা নেই, তাই তো, সে দেশ কি, সেই ভূখণ্ড স্বাধীন না, তারা অন্য কারো অধীনে আছে। যখন একটা দেশ পতাকা পেল, মানে একটা চিহ্ন, একটা সাইন, যে এইটা আমাদের তোলা মানে বুঝতে হবে কি, সবাই দেখে বুঝবে যে আমরা স্বাধীন, হ্যাঁ, এরকম। তো এরকমভাবে যে প্রতীকী অর্থে নির্দেশ করা, এটা কিন্তু নাম অর্থে না। এটাকে নাম অর্থে ইউজ করা হচ্ছে, যে পতাকাকে আমি বাংলাদেশের নামকরণে ইউজ করেছি, এরকম কিছু হচ্ছে বলো? স্যার, এটা কোনো কিছুকে নির্দেশ করছে, নামের বিপরীতে না, যে আমি একটা নামের পরিবর্তে আরেকটা নাম ইউজ করছি, তেমনটা না, কিন্তু এটা একটা কোনো কিছু নির্দেশ করছে, তাই তো। এরকম নির্দেশক কোনো কিছু থাকলে আমরা তাকে বলবো কি, সিম্বল, ঠিক আছে? হ্যাঁ, তাহলে মনে করো, তাই বলছে পতাকাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে ব্যবহার করি, সুতরাং ফ্ল্যাগ ইজ আ সিম্বল অফ ফ্রিডম অ্যান্ড সভরেন্টি। আবার আমাদের দেশের পতাকার যে দুটি রং রয়েছে, যেমন সবুজ ও লাল, তাও কিন্তু সিম্বল হিসেবে কোনো কিছুকে নির্দেশ করে। যেমন দ্য গ্রিন ব্যাকগ্রাউন্ড অফ বাংলাদেশ ফ্ল্যাগ রিপ্রেজেন্ট দ্য গ্রিন ল্যান্ডস্কেপ অ্যান্ড রিচ ভেজিটেশন দ্যাট মেক্স আপ বাংলাদেশ। ইট ইজ অলসো সেইড টু সিম্বলাইজ হোপ অ্যান্ড ইম্পর্টেন্স অন দ্য বাংলাদেশ ইউথ। অন্যদিকে রেড ইন দ্য সেন্টার ডিস্ক অফ বাংলাদেশ ফ্ল্যাগ রিপ্রেজেন্ট দ্য ব্লাড that Bengali shed during the Bangladesh Liberation War and the blood of those who died for the independence of Bangladesh. So we can say a symbol is anything that stand for something other than the thing itself. মানে আমরা যখন কোনো সিম্বল ইউজ করব, তখন যে শব্দটা দ্বারা সিম্বল ইউজ করতেছি সেটা না বুঝিয়ে অন্য কিছুকে নির্দেশ করবে, তাই তো। তাহলে অন্য কিছুকে নির্দেশ করবে। যেমন আমাদের দেশে যদি এখন কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে একটা গোলাপ দেয়, কিসের প্রতীক এটা? গোলাপ দেওয়া মানে কিসের প্রতীক? হ্যাঁ, তাহলে গোলাপ দেওয়া মানে সে গোলাপ দিয়েছে তা না, কিন্তু যে ছেলেটা দিল মেয়েটা নিয়ে নিল, মেয়েটা খুশি যে ছেলেটা আমাকে একটা গোলাপ দিয়েছে, কিন্তু আসলে গোলাপ কি নির্দেশ করছে? এই জায়গায় গোলাপ নির্দেশ করছে না, এখানে কিছু একটা নির্দেশ করছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, যে আমরা যেটা ইউজ করব, যেটা দিয়ে আমরা বোঝাতে চেষ্টা করব, সেটার কোনো মিনিং আমরা পাবো না, বরং এটা দ্বারা অন্য কোনো মিনিং আমরা ব্যবহার করব। যেমন হচ্ছে আমরা এখন এই জায়গায় দেখো, দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে। আমরা কি এলইজি পড়েছিলাম না? পড়ছিলাম, এলইজি রিটেন ইন আ কান্ট্রি চার্জ ইয়ার্ড, পড়েছি তো নাকি? সেখানে প্রথম লাইনে তিনি বলেছেন, দেখো পার্টিং ডে, তাহলে কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে। তাহলে এখানে তিনি লিটারাল মিনিং হচ্ছে দিন শেষ হয়ে যাচ্ছে, তাই আমরা ঘন্টা ধ্বনি বাজতেছে। কারফিউ টোলস মানে ঘন্টা ধ্বনি বাজানো, সন্ধ্যার ঘন্টা ধ্বনি বাজানো কিসের জন্য? পার্টিং ডে বা দিনের শেষটাকে নির্দেশ করার জন্য। কিন্তু এই জায়গায় হয়তোবা কারফিউ যে টোল করছে, এটা হয়তো কবি সিম্বলিকলি কি করতে চেয়েছেন, তার জীবনের শেষ মুহূর্তটাকেও হয়তো নির্দেশ করতে পারেন। কিন্তু কবির অনেক সময় এক গল্পের ছলে আর এক গল্প বলার চেষ্টা করেন। দেখো, দ্য কারফিউ বেলস দ্যাট মার্কস দ্য এন্ড অফ দ্য ডে, সেটা তাহলে পুরো লাইনটা সিম্বলাইজ করছে শুধু একটা দিনের শেষ না, বরং একটা লাইফের শেষকেও তিনি নির্দেশ করতে পারেন কি না বলো?
জি স্যার পারি। তার বলছে দেখো যে গ্রে ইউজেস দিস সাউন্ড টু ক্রিয়েট আ টোন অফ সলেম রিফ্লেকশন অফ মর্টালিটি ইট রিমাইন্ডস দেখো ইট রিমাইন্ডস রিডার দ্যাট লাইফ লাইক দ্য ডে ইনএভিটেবলি কামস টু অ্যান এন্ড দিনের মতো দেখো দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ কোন কবিতা থেকে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ Stopping by woods. স্টপিং বাই অন আ স্নো ইভিনিং তাই তো এখানে উডস কি নির্দেশ করছে তাই তো আরেকদিকে হচ্ছে আমার প্রমিস কি আমাকে নির্দেশ করছে প্রমিস বলতে এখানে কি বোঝানো হচ্ছে বলো আমার Duties দায়িত্ব and responsibility নাকি কর্তব্য। হ্যাঁ দায়িত্ব কর্তব্য নাকি আর উডস বলতে এমন একটা বিষয়কে নির্দেশ করা হচ্ছে যেটা আমাকে আমার দায়িত্ব কর্তব্য থেকে কি করছে দূরে রাখার চেষ্টা করছে দূরে রাখো। হ্যাঁ তাই বলছে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ এখানে অনেকগুলো সিম্বলাইজ করতে দেখো দ্য উড সিম্বলাইজেস টেম্পটেশন রেস্ট অর দ্য পিস অফ ডেথ এটা যে কোনো ধরনের আমরা বুঝতে পারি এটা রেস্ট হতে পারে যে আমি রেস্ট নিতে চাচ্ছি এখন কিন্তু আমার দায়িত্ব আছে হ্যাঁ হোয়াইল প্রমিসেস সিম্বলাইজেস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ লাইফ অতএব দ্য কন্ট্রাস্ট বিটুইন রেস্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি ক্যাপচার দ্য কনফ্লিক্ট বিটুইন ডিজায়ার অ্যান্ড ডিউটি তাহলে এটাকেই দেখো তাহলে উডস দ্বারা তিনি কিছু বোঝাতে যাচ্ছেন প্রমিস দ্বারা কিছু বোঝাতে যাচ্ছেন এইভাবে একটা ওয়ার্ড ইউজ করব কিন্তু সেটা দ্বারা অন্য কিছুকে কি করা হবে রিপ্রেজেন্ট করা হবে বোঝানো হবে আর এটা বোঝার জন্য কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর গভীরতা প্রয়োজন হবে সিম্পলি আমরা হয়তো দেখবো যে লাল কিসের প্রতীক সবুজ কিসের প্রতীক ঘুঘু কিসের প্রতীক হ্যাঁ আমরা অনেক সময় এগুলো বলে থাকি কিন্তু আসলে ওগুলো তো আমাদের জানা কিন্তু কবিরা যে প্রতীক ইউজ করবেন সেগুলোকে আমাদের বুঝে নিতে হবে যে এখানে তিনি আসলে কি বলতে চাচ্ছে ঠিক আছে তো স্যার আমি একটা এক্সাম্পল বলবো। বলো হ্যাঁ That time of year, thou mayst in me behold when yellow lips টা ওখানে তো একটা সিম্বল প্রতীক। হ্যাঁ অবশ্যই এখানে আছে ওইটার উদাহরণ এই যেখানে আমি অবশ্য টুইলাইট দিয়েছি হ্যাঁ ওটাও উদাহরণ সিম্বলের অনেক তো আছে তুমি প্রত্যেকটা কবিতাতেই প্রচুর সিম্বল পাবা ঠিক আছে তো হ্যাঁ তাই বলছি দেখো এই জায়গায় যদি আমরা ডিলেন থমাসের ফানেল থেকে দেখি কি বলছে টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং গ্রিন কিসের নির্দেশ করছে ইউথ তাই তো আর ওইদিকে ডাইং কি নির্দেশ করছে ডাইং দিয়ে কি বোঝানো হচ্ছে বলো মৃত্যুর দিকে ধাবিত করছে তাহলে এখানে আমরা গ্রিনটাকে বুঝতেছি যে গ্রিন এবং ডাইং দুটো একসাথে রাখছে আমাকে তাহলে টাইম সিম্বলাইজেস আ ফোর্স দ্যাট গিভস ইউথ বাট টেকস ইট অ্যাওয়ে হ্যাঁ তাই বলছি দেখো টাইম অন্যদিকে টাইম অ্যাপিয়ার্স জেনারাস অন্যদিকে লেটার ইট বিকামস আ হার্শ রুলার রিমাইন্ডিং দিতে যাও তারপর গ্রিন আমাদের নির্দেশ করছে ইউথফুলনেস হ্যাঁ যে ইউথ অবস্থাতেই আমাদেরকে কি করছে সে আস্তে আস্তে এটাকে কেড়ে নিচ্ছে ডাইং করে দিচ্ছে অন্যদিকে দেখো ইন মি দাও সিজ দ্য টুইলাইট অফ সাচ আ ডে টুইলাইট মানে কি দিনের শেষ তেমনি আমার ইউথের শেষকে বোঝাচ্ছে নাকি হ্যাঁ যে তুমি আমার ভিতরে এরকম সাচ ডে টুইলাইট দেখতে পাবা তাহলে টুইলাইট দেখতে পাওয়া মানে কি এটা দিয়ে বোঝানো হচ্ছে আমার দিনের শেষ আমার জীবনের বা ইউথের শেষ দিকে বা ফেড ব্যাপারটাকে বোঝানো হবে দেখো টুইলাইট সিম্বলাইজ দ্য ফাইনাল স্টেজ অফ লাইফ জাস্ট আফটার দ্য ব্রাইটনেস অফ ইউথ হ্যাজ ফেড দ্য ইমেজ অফ লাইট ডিসঅ্যাপিয়ারিং ইন দ্য ওয়েস্ট রিফ্লেক্ট দ্য স্লো ডিক্লাইন অফ দ্য পয়েটস লাইফ এবার বলছে দেখো মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নেয়ার তাহলে এখানে লিটল হর্স কিসের প্রতীক বলো এখানে বলো আমরা আবেগের না বাস্তবতার প্রতীক তাই তো বাস্তবতা তাই তো রিজন তাই তো বা প্র্যাকটিক্যালিটি যে আমরা যত ইমেজের হ্যাঁ আমরা যতই আবেগে পড়ে যাই না কেন আবেগ বেশিক্ষণ থাকবে না কারণ আমাদের আশেপাশে এমন কিছু প্র্যাকটিক্যাল ব্যাপার রয়েছে যেগুলো আমাদেরকে পুনরায় আমাদেরকে আবেগ থেকে বার করে নিবে তাই তো দেখো হর্স সিম্বলাইজেস প্র্যাকটিক্যালিটি অ্যান্ড রিজন while the speaker is lost in thoughts the horse remind him that stopping in the woods is unusual and that he must return to normal life তার মানে এখানে হর্স প্র্যাকটিক্যালিটিকে নির্দেশ করছে তাই তো দায়িত্ব কর্তব্যকে মনে করিয়ে দেওয়ার জন্য সিম্বল হিসাবে হয়তোবা কাজ করেছে প্রত্যেকটা কবিতাতেই ব্যাপক পরিমাণে সিম্বল কিন্তু ব্যবহার হবে ঠিক আছে তো হ্যাঁ যেমন আমরা আর কি কবিতা পড়লাম যেমন হচ্ছে সনেট 73 এলিজি ইকো এই নেটে খুব ডিস্টার্ব দেখো কাজের কাজ হচ্ছে না আচ্ছা ওকে তো যাই হোক ওটা সমস্যা আশা করি বুঝতে পেরেছো তোমরা জি স্যার আচ্ছা আমরা যদি এর ভিতরে কি পড়লাম রবার্ট ব্রাউনিং তোমাদের
আমরা তো টু হেলেন পড়েছিলাম নাকি? জি স্যার। এগুলো খুঁজতে জি, একটু স্যার। দেরি লাগে বলে বের করা হয় না। দেখো এই যে সিম্বলাইজ, দেখো প্রত্যেকটা লেখার ভিতরে কি সিম্বল কথাটা ইউজ করা আছে না? বলো। জি মানে স্যার। পড়তে গেলেই তো আমার প্যারাফ্রেজ বা আলোচনার ভিতরে কিন্তু কোনটা কি সিম্বলাইজ করছে সেগুলো কিন্তু বলা আছে। যেমন এই জায়গায়, হ্যাঁ, আফটার ওয়ান্ডারিং ফর আ লং টাইম অন রাফ অ্যান্ড ডেঞ্জারাস সিজ, তার মানে কি এই যে অন ডেসপারেট সিজ লং ওয়ান টু রোম, অনেক দিন, হ্যাঁ, ডেসপারেট সিকে ঘুরে ফিরে এসে, তাহলে এই যে অনেক দিন ধরে ডেসপারেট সিতে ঘুরে ফেরা করা মানেটা কি বোঝাতে যাচ্ছে এখানে? এখানে তিনি বোঝাচ্ছেন কি সিম্বলাইজিং দ্য স্ট্রাগল অ্যান্ড কনফিউশন অফ লাইফ, হ্যাঁ, স্ট্রাগলকে নির্দেশ করছে যে কত স্ট্রাগল করেছি। তাহলে এখানে ডেসপারেট সি দিয়ে কাকে বোঝানো হচ্ছে বলো? ক্লান্তি, Desperate sea দিয়ে টায়ার্ডনেস। এই স্ট্রাগলকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো? তারপরে বলছি ইউর বিউটিফুল ক্রিয়েচার্স হ্যাভ ব্রট মি টু আ ওয়ার্ল্ড অফ অ্যানশিয়েন্ট বিউটি অ্যান্ড পারফেকশন, হ্যাঁ। তো এরকমভাবে দেখা যাচ্ছে যে এই যে হায়াসিন্থ হেয়ার, দাই ক্লাসিক্যাল ফেস, দাই নায়াড এয়ার্স হ্যাভ ব্রট মি হোম টু দ্য গ্লোরি দ্যাট ওয়াজ গ্রিস। এই ব্রট মি হোম, সাইকি উঠলো। বলো। আর সাইকি ফ্রম দ্য রিলিজিয়াস, এটাও হবে না? কোন জায়গা এখান থেকে নিচে বলছো? হবে না কেন? আমরা জি এক জায়গায় স্যার, আছি, তুমি আরেক জায়গা নিচে থেকে দিকে। বলছো। হবে না কেন? যে প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো বিষয়কে নির্দেশ করছে, যে তিনি কবি এই জায়গাটা বোঝাটা খুব জরুরি, যে সিম্বলিক ব্যাপারটা, হ্যাঁ, যে কোনটা দিয়ে কি নির্দেশ করছে। যেমন এই যে সাইকি এখানে বলছে না, দেখো সাইকি সিম্বলাইজেস দ্য ইমর্টাল সোল, এটা কিন্তু লেখাই আছে। এখন তোমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা কবিতা পড়তে গিয়ে আমি যে প্যারাফ্রেজ দিয়েছি বা ডিসকাশন দিয়েছি সেখানে দেখো লেখাই আছে যে কোনটা দ্বারা কি সিম্বলাইজ করা হচ্ছে কবিতার মধ্যে, ঠিক আছে? জি স্যার। দুটা শব্দ ইউজ করা হবে, হয় সিম্বলাইজ আর না হয় রিপ্রেজেন্টস। রিপ্রেজেন্টস মানেও কিন্তু সিম্বল শব্দটাই নির্দেশ করবে। দেখো দ্য অ্যাগাট ল্যাম্প কি নির্দেশ করছে? রিপ্রেজেন্টস ইনার ইলুমিনেশন অ্যান্ড উইজডম, হ্যাঁ, মানে কি নিজের মনের ভিতরে যে আলো, জ্ঞান, এইটাকে নির্দেশ করা হচ্ছে। এরকমভাবে সিম্বল শব্দটা প্রত্যেকটা প্রশ্ন উত্তর কবিতার মধ্যে তুমি কিন্তু প্রচুর পরিমাণে পাবা, মনে থাকবে? আচ্ছা, তো দেখো আমরা যদি আর একটাতে যাই, অসংখ্যবার আছে স্যার। প্রেয়ার ফর মাই ডটারে যদি যাই, হ্যাঁ, যে ধরো ওই যে আমরা কি যেন একটা পেয়েছিলাম, এই যে হর্ন অফ প্লেন্টি বলতে কি বোঝানো হচ্ছে, তাই না? তারপর হচ্ছে তোমার কেজি সালাদ। হ্যাঁ, কেজি সালাদ দিয়ে কি বোঝানো হচ্ছে, হ্যাঁ, এই যে জায়গাগুলো, এগুলো দিয়ে কি নির্দেশ করা হচ্ছে সেগুলো কিন্তু এখানে মোটামুটি অ্যানালাইসিসে বা এগুলোতে তোমরা বুঝতে পারবা, হ্যাঁ, যেখানে কি দ্বারা কি নির্দেশ করা হচ্ছে। জি স্যার। এই যে আবার এখানে হেলেন, এ প্রেয়ার ফর মাই ডটারেও হেলেন আছে। হ্যাঁ, হেলেন আছে। দেখো এই জায়গায় বলছে কি, দেখো এই যে দ্য রিস হর্ন অফ প্লেন্টি সাজেস্ট, মানে কি, মানে নির্দেশ করছে, কি নির্দেশ করছে? কার্টিসি, অ্যারিস্টোক্রেসি অ্যান্ড সেরিমনি, তাই তো? এইগুলো হয়তো বা নির্দেশ করছে। এখন আমরা সরাসরি ওয়ার্ড যা বোঝাবে তাই নির্দেশ করব এমনটা না, আমাদেরকে খেয়াল করতে হবে যে কোনটা দিয়ে আসলে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ। সিম্বলিক ব্যাপারগুলো মানে বুঝতে না পারলে আমাদের হয়তো দেখা যাচ্ছে আন্ডারলাইং মিনিং যেগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারবো না, হ্যাঁ। যেমন হচ্ছে লরেল কি নির্দেশ করছে, হ্যাঁ, লরেল কি নির্দেশ করছে, লিনেট কি নির্দেশ করছে, তাই না? হ্যাঁ, তো দেখো এরকমভাবে যদি আমরা মাঝে মাঝে যদি কোনো কিছু বুঝতে হয়, তোমরা যখন এইভাবে সার্চ দিবা, মনে করো যে হোয়াট ডাজ দ্য লিনেট সিম্বলাইজ ইন দ্য পোয়েম আ প্রেয়ার ফর মাই ডটার। ফর মাই ডটার, লিনেট কি সিম্বলাইজ করছে? তারপর হচ্ছে তুমি যদি বলো ওখানে লরেল কি সিম্বলাইজ করছে, দেখো এই যে বলছে, হ্যাঁ, দ্য লিনেট সিম্বলাইজেস কি কি? ইনোসেন্স, হ্যাপিনেস অ্যান্ড পিউরিটি অফ থট, কার লিনেটের মতো, হ্যাঁ। দ্য পয়েট উইশেস ফর হিজ ডটার্স মাইন্ড টু বি লাইক আ লিনেটস, তাহলে লিনেটের মতো হবে, মানে লিনেটের মতো ওইরকম ইনোসেন্ট হবে, তার ভিতরে এরকম হ্যাপিনেস থাকবে এবং তার চিন্তাভাবনাগুলো এরকম পিওর হবে, ঠিক আছে? আবার মডগন, হ্যাঁ, মডগন কি সিম্বলাইজ করছে দেখি?
সে ওই রকম উদ্ধত মানুষকে নির্দেশ করছে, দেখো হ্যাঁ, এক্সট্রিম বিউটি, প্যাশনেট এবং ডিস্ট্রাকটিভ বিউটিকে নির্দেশ। দেখো মডগন সিম্বলাইজেস এক্সট্রিম বিউটি অ্যান্ড প্যাশনেট আইডিয়ালিস্টিক পলিটিক্যাল ফার্ভার হুইচ দ্য পয়েন্ট ভিউজ অ্যাজ ডিস্ট্রাকটিভ অ্যান্ড সেলফ ডিফিটিং। তাহলে হেলেনকে নির্দেশ করছে, বলো। সৌন্দর্য, সুন্দর মানে কি ডিস্ট্রাকটিভ বিউটিকে নির্দেশ করছে, তাই তো? হ্যাঁ, দেখো এই যে হ্যাঁ, দ্য পটেনশিয়াল ফর বিউটি টু লিড টু ডিস্ট্রাকটিভ কনসিকুয়েন্সেস ইনক্লুডিং পোর জাজমেন্ট ইন লাভ অ্যান্ড আ লাইফ অফ মিজারি, তাই তো? তারপরে আমরা যদি লরেল ট্রিকে নির্দেশ করছে, বিজয়, তাই তো? লরেল ট্রি মেনলি বিজয় নির্দেশ করে, তার সাথে সফল ট্রেডিশন বা কাস্টম। দেখো দ্য লরেল ট্রি সিম্বলাইজেস কাস্টম অ্যান্ড ট্রেডিশন, মানে যেটা হচ্ছে ডিপ রুটিং, তাই না? ডিপ রুট, যেটা একদম অনেক অ্যানশিয়েন্ট যুগ থেকে চলে আসছে। তাহলে ইট ইজ লাইক টু দ্য স্প্রেডিং লরেল ট্রি ইন দ্য লাইন কাস্টম হুইচ স্ট্যান্ডস ইন কন্ট্রাস্ট টু দ্য কেওস, এটা গেল। তাহলে এটা নির্দেশ করছে কি, যে কাস্টম এবং ট্রেডিশন, যেটার ভিত্তি থাকবে শক্ত, যেখানে কাস্টম এবং ট্রেডিশন সহজে নষ্ট করবে না যে পরিবার, এরকম বলছে না বিষয়টা? জি। তারপরে আরো কি কি আছে, যাই হোক অনেক আছে শব্দ, এরকমভাবে মোটামুটি আমরা সিম্বলের ব্যাপারটা পেতে পারি। তাহলে সিম্বল হলো কি, যে আমি যে শব্দটা ইউজ করব সেই শব্দ দিয়ে বা ওয়ার্ড দিয়ে আমি অন্য কিছুকে নির্দেশ করাবো, এটাই তো নাকি? জি। সেখানে থাকতে পারে সিম্বলাইজ, হতে পারে সাজেস্টিভ, অথবা হতে পারে রিপ্রেজেন্টস, এরকম কিছু শব্দ আমাদের ব্যবহার হতে পারে। আচ্ছা, এরপর আসি হচ্ছে কিয়াসমাস, বুঝতে পারছো? কিয়াসমাস বলে একটা লিটারেরি ইয়ে আছে, যেটার ব্যবহার আমরা এখনো পড়িনি স্যার। হ্যাঁ বলো। এখনো পড়া হয়নি। হ্যাঁ, কিয়াসমাসের উদাহরণটা আমরা খুব একটা পাই নাই। এটা হচ্ছে অনেকটা রিভার্সালের মতো। রিভার্সাল মানে বুঝো, মানে যে কথাটা বলবো সেটা আবার উল্টে অন্যরকম করে বলা। যেমন একটা উদাহরণ আমরা মেনলি পেয়ে থাকি, যে দেখো না স্যার একটা উদাহরণ হইতে পারে, লাঞ্চনের ভিতরে বলছিলাম আমি একটির বেশি খাই না। না, ওটা ঠিক আছে, ওটা অবশ্য আইরনির ব্যবহার, ঠিক আছে তো? ওটা রিভার্সালটা একটু অন্য ধরনের। হ্যাঁ, দেখো আমি একটা উদাহরণ বলছি। এই উদাহরণটা তোমরা পাওনি, বা এটা এখনো, ওটা তোমরা সেকেন্ড ইয়ারে যদি থাকে তোমাদের সিলেবাসে তখন হয়তো পাবা। এটা বই আছে মনে হয়, ইন্টারমিডিয়েট বইয়ে পড়েছিলা নাকি? জি স্যার, অ্যাডমিশন টাইমে পড়া হয়েছিল। এই আবার কবে থেকে ঝামেলা শুরু করলো দেখো। তো যাক, এখানে মানে নেটের সমস্যা, একটু দেখাতে পারলে ওদিকে ভালো হতো। তো এরকম হচ্ছে, দেখো দ্য কিয়াসমাস বলতে একটা টার্মকে বোঝায় যেখানে ক্রস করাকে বোঝায়। না, ওটা নেটের সমস্যা, এটা গুগলের ইতে সমস্যা, অন্য খারাপ কাজ চলছে। এক্সচেঞ্জ এগ্রিমেন্ট, এটা মানে বোঝানো হচ্ছে দেখো, যে অ্যাকচুয়ালি কিয়াসমাস ইজ দ্য লিটারি ডিভাইস ইন হুইচ ওয়ার্ডস, কনসেপ্ট এবং ক্লজেস আর রিপিটেড ইন আ রিভার্স গ্রামাটিক্যাল স্ট্রাকচার to create a balanced mirror-like effect, often to emphasize a contrast or relationship. ঠিক আছে তো? মানে তোমাকে দুইটা বিপরীতমুখী শব্দ ইউজ করার মাধ্যমে কন্ট্রাস্টিং একটা ইফেক্ট তৈরি করবে এইটা। হ্যাঁ, এটা তোমরা কোনো কবিতাতে পেয়েছো কিনা আমার ঠিক মনে পড়ছে না। সবাইকে আমাকে শুনতে পাচ্ছ তো? নেটের সমস্যা নাকি এটা আমি বুঝলাম না। সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? বলো তো। না, নেটের সমস্যা আছে। এই যে দেখো, হ্যাঁ বলছে কি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি ইজ আ ফেমাস এক্সাম্পল অফ কিয়াসমাস। সবাই কি লাইনে আছো? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শুনছি। বিপদে আছি তোমাদের নেটের সমস্যা নিয়ে। দেখো এখানে কি হচ্ছে, a rhetorical device where words or phrases form the first part of a sentence are repeated in a reverse order in a second part। তার মানে ফার্স্ট পার্টে যেটা বলবো সেটাকে আবার রিভার্স অবস্থায় সেকেন্ড পার্টে বলা হবে। তাহলে বিউটি ইজ ট্রুথ, আবার উল্টে গেছে কি, ট্রুথ বিউটি, এইটা। এখানে দেখো সাহেব বলছে, ইন দিস কেস দ্য স্ট্রাকচার ইজ এ বি বি এ, নাকি? প্রথমে বিউটি হচ্ছে এ, ট্রুথ হচ্ছে বি, পরে ট্রুথ যেহেতু এসে তাহলে বি হয়ে গেছে এ, এরকমভাবে। হ্যাঁ, উইথ বিউটি অ্যান্ড ট্রুথ ইন দ্য ফার্স্ট ক্লজ অ্যান্ড দেন রিভার্স অ্যাজ ট্রুথ অ্যান্ড বিউটি ইন দ্য সেকেন্ড।
এইভাবে মজার তো দেখানো হয়েছে। তাই বলছে দেখো এই যেখানে একটা আছে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, ম্যাকবেথ, উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ যে নাটক আছে ওখানে দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, জি স্যার। এরকম ভাবে দেখো উই শেপ আওয়ার বিল্ডিং আফটারওয়ার্ড আওয়ার বিল্ডিং শেপ আস, ঠিক আছে তো? এরকম আর কি, আমরা প্রথমে করি কি শরীর ক্ষয় করে টাকা ইনকাম করি নাকি? বলো। হ্যাঁ তারপরে টাকা ব্যয় করে কি করি? করি। হ্যাঁ, শরীর খুঁজে পাওয়ার আবার চেষ্টা করি। যাই হ্যাঁ, তা এরকম হচ্ছে কথা যে আমরা এখন শরীর ব্যয় করে টাকা ইনকাম করছি, এরপরে টাকা ব্যয় করে আমরা আবার সেই হারানো মানে শরীর ফিরে পাওয়ার চেষ্টা করব। এরকম কিছু রিভার্সড ওয়েতে কোনো কিছু যখন কবিরা বলে থাকেন তাহলে সেই সিস্টেমটাকে বলা হয় কি? বলো। কিয়াসমাস নাকি? কিয়াসমাস। আচ্ছা, তো যাও, এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো তোমরা একটু পড়ে নিবা, এগুলো যেহেতু পরিচিতর মধ্যে পড়ছে না। এরপর আসছে হচ্ছে আমরা পরবর্তী যেটা পড়বো সেটা হচ্ছে আইরনি। আইরনির সাথে তো অলরেডি আমরা পরিচিত হয়ে গেছি নাকি? আইরনি। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবিসিতে কিয়াসমাস আছে কত পেজ আছে বলতে পারবা? দেখি কেমন উদাহরণ আছে এখানে। বাইশ পেজ স্যার, 22 পেজেস স্যার। 22 পেজ। আচ্ছা, 22 পেজ, CHIASMAS, 22 পেজ। এই যেখানে যে উদাহরণগুলো, হ্যাঁ ওইগুলো এখানে পেয়েছি, দেখো এখানে দেওয়া আছে অনেক। হ্যাঁ, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, দ্য ফুল ডাথ থিঙ্ক হি ইজ ওয়াইজ অ্যান্ড দ্য ওয়াইজ ম্যান নো হিমসেলফ টু বি আ ফুল, বেটার আ উইটি ফুল দ্যান আ ফুলিশ উইট, ম্যানকাইন্ড মাস্ট পুট অ্যান এন্ড টু ওয়ার অর ওয়ার উইল পুট অ্যান এন্ড টু ম্যানকাইন্ড। দেখি প্রত্যেকটার কি একটা রিভার্স ওয়েতে দেখানো হয়েছে। ক্লিয়ার তো সবার কাছে? লোককথা শোনা যায় না? যেমন স্যার ওই হচ্ছে কেউ দুধ বিক্রি করে মদ খায়, কেউ মদ বিক্রি করে দুধ খায়। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই এটা একটা কিয়াসমাসের উদাহরণ। অবশ্যই কেউ বিড়ি বিক্রি করে কি খায়? দুধ খায়, আর কেউ দুধ বিক্রি করে বিড়ি খায় নাকি? যেটাই বলো। মদ স্যার, মদ। আচ্ছা, মদ যেহেতু অনেক কঠিন, আমরা তো বিড়ি খাওয়া দেখি, তাই বিড়িটাই বললাম আর কি। তো এইরকম আর কি। তো যাই হোক, আমার মাথায় এখন এই উদাহরণ পড়তেছে। হ্যাঁ বলো এক্সাম্পল আসছিল মাথার মধ্যে, বলো। উইথাউট প্র্যাকটিস নলেজ ইজ আর্মলেস, আর উইথাউট এই যে এরকম একটা সেন্টেন্স, দুইবার নলেজ আছে। হ্যাঁ আচ্ছা, এই মুহূর্তে মনে একটা কথা আছে না যে কর্ম ছাড়া ধর্ম আর ধর্ম ছাড়া কর্ম কি? বলো, আছে না এরকম? দুটার ভিতরে থাকে, ধর্ম ছাড়া কর্ম আর কর্ম ছাড়া ধর্ম, দুটাই কি বৃথা নাকি? জি, ওর কোনো কাজ নেই। এই বিষয়গুলো আর কি মেইনলি বোঝানো হচ্ছে। ওকে, এবার হচ্ছে আমরা আইরনিতে আসি। আইরনিতে আমরা বুঝতে পেরেছি না যে যা বলা হবে আসলে তার বিপরীত মিন করবে। যেটা আমরা লাঞ্ছন পড়েছি, লাঞ্ছনই আমাদের খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা দেখো সিম্বলে আমরা ক্যাট ইন দ্য রেন পড়েছিলাম না? ক্যাট ইন দ্য রেন, জি স্যার। ওখানে কিন্তু প্রচুর সিম্বলের ইউজ আছে, তাই না? যে রেন কি সিম্বলাইজ করছে, ক্যাট কি সিম্বলাইজ করছে, তাই না? তারপর হচ্ছে আমেরিকান হাজবেন্ড কি সিম্বলাইজ করছে, তারপরে আমেরিকান ওয়াইফ কি সিম্বলাইজ করছে, এবং প্রত্যেকটাই কিন্তু হোটেল কি সিম্বলাইজ করছে, প্রত্যেকটা জিনিস কি নির্দেশ করছে, এরকম বিষয় কিন্তু আমরা পেয়েছি। তো যাই হোক, আমরা যদি একটু দেখি এখানে, হোয়াট ডাজ দ্য আমেরিকান ওয়াইফ সিম্বলাইজ? হ্যাঁ, ইন দ্য স্টোরি, নাম কি স্টোরিটার? He cats in the rain. রাইটারের নাম কি মনে আছে? Italy. হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে।
ও সরি দেখো নেটটা হঠাৎ করে কেমন জানি কাজ করছে না, দেখো দ্রুত একটা কাজ চাইলে ভালো তো হচ্ছে না। ওকে চলে গেছে, এই যে আবার আসছে। নেট খুব আপ ডাউন করছে আজকে। এই যে দেখো, হ্যাঁ, দ্য আমেরিকান ওয়াইফ সিম্বলাইজেস আ উইমেন্স আনফুলফিল ডিজায়ার, ডিস্যাটিসফ্যাকশন অ্যান্ড ইমোশনাল আইসোলেশন। আর যদি বলি আমেরিকান হাজব্যান্ডকে, নাম কি ছিল? জর্জ। জর্জ কি সিম্বলাইজ করতে পারে বলো? পাওয়ার দের হচ্ছে কর্তৃত্বটা। মানে কি এটা হচ্ছে কি ওই যে পুরুষ শাসিত সমাজের পুরুষতান্ত্রিক মেন্টালিটি নাকি? জি স্যার জি। ওকে সরি, আজকে নেট আমাদের খুব একটা হেল্প করবে না, হচ্ছে ওটা বাদ দিই, আমরা পড়তে থাকি। এভাবে করে তোমরা রিসার্চ করবা, জানবা, দেখবে লিটারেরি টার্মগুলো খুব সহজে তোমাদের মধ্যে এসে যাবে। এবার হচ্ছে আইরনি। হচ্ছে আইরনি ইজ আ লিটারেরি টার্ম অর রেটোরিক্যাল ডিভাইস ইন হুইচ দেয়ার ইজ এ কন্ট্রাস্ট বিটুইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি, এক্সপেকটেশন অ্যান্ড আউটকাম, হোয়াট ইজ সেইড অ্যান্ড হোয়াট ইজ মিন। তাই তো, যে যা বলা হয়েছে মানে যা বাস্তবতা আর যার বাহ্যিক অ্যাপিয়ারেন্স, আর হচ্ছে যা প্রত্যাশিত আর যার ফলাফল আসতেছে, এগুলো কন্ট্রাস্ট হবে, ভিন্ন হবে। অ্যান্ড হোয়াট ইজ সেইড অ্যান্ড হোয়াট ইজ মেন্ট, কি বলা হচ্ছে আর কি আসলে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের দ্য লাঞ্ছনে যেটা পেয়েছি, প্রথমে রাইটার কি মনে করেছিলেন যে লেডি হবে কেমন? হ্যাঁ, ইয়াং হবে, হ্যাঁ। তাহলে তার এক্সপেকটেশন এবং আউটকাম কি ভিন্ন না বলো? জি, তিনি মনে করেছিলেন 15 ফ্র্যাঙ্কের ভিতরেই কাজ সেরে দিব, ঠিক আছে তো, কিন্তু এক্সপেকটেশন যা হয়েছিল আউটকাম তার ভিন্ন। লেডি বলতেছি কি আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, বা আই নেভার থিং এনিথিং ফর লাঞ্চন, হ্যাঁ, মানে আই ইট অনলি ওয়ান থিং, আর এখানে হচ্ছে নেভার এনিথিং। তাহলে হোয়াট ইজ সেইড অ্যান্ড হোয়াট ইজ মেন্ট এটা ভিন্ন। তাই বলছে ইট ইজ অফেন সেইড টু ক্রিয়েট হিউমার, এমফাসাইজ আ পয়েন্ট অ্যান্ড হাইলাইট দ্য ডিফারেন্স বিটুইন রিয়েলিটি অ্যান্ড পারসেপশন। এগুলো বোঝাতে আইরনি ব্যবহার করা হয়ে থাকে। আইরনি রয়েছে 3 ধরনের, ঠিক আছে তো, ইংরেজি সাহিত্যে বা মোটামুটি সাহিত্য জগতে আইরনি কয় ধরনের রয়েছে? 3 ধরনের। হ্যাঁ, কি কি? ভার্বাল আইরনি, সিচুয়েশনাল আইরনি, ড্রামাটিক আইরনি, তাই তো? হ্যাঁ, প্রথমে হচ্ছে ভার্বাল আইরনি, কোনটা? মৌখিকভাবে যেটা বলা হচ্ছে, তাই না? জি, মৌখিকভাবে যেটা বলা হচ্ছে কোনটা বলো? আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন। I never eat more than one for lunch. হোয়াট ইজ সেইড এন্ড হোয়াট ইজ মেন্ট, হোয়াট ইজ সেইড এন্ড হোয়াট ইজ মেন্ট, যা বলা হচ্ছে আসলে তা বোঝানো হচ্ছে না, এটা হচ্ছে কি ভার্বাল আইরনি। সেইং দ্য অপোজিট অফ হোয়াট ওয়ান্স মিনস, যা বলতে যাচ্ছে তার বিপরীত কোনো কিছুকে বোঝানো। সিচুয়েশনাল আইরনি হচ্ছে কি, যেমনটা ওই যে 15 টাকা নিয়ে আসছিল আউটকাম নাকি, হ্যাঁ, যে when the outcome of a situation is the opposite of what is expected, যেমন হচ্ছে কি ওই যে লেডিকে ইয়ং ভেবেছিলাম, বা অল্প টাকাতেই মোটামুটি নাস্তা টাস্তা খাবার হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ছিল। ড্রামাটিক আইরনি হচ্ছে কোনটা, যেটা অডিয়েন্সরা জানে কিন্তু ক্যারেক্টাররা জানে না, ঠিক আছে তো? হ্যাঁ, যে মনে করো যেমন হচ্ছে তোমার রাইটার শেষের দিকে বললো না যে আমি তো রাতে আজকে রাতে আমি খাবোই না, আপনার থেকে ভালো করব, আই উইল ডু বেটার দ্যান দ্যাট, হ্যাঁ, আই উইল ইট নাথিং নাকি টু নাইট, আমি আজ কিছু খাবোই না। এটা আসলে কিসের জন্য মানে রাইটার বলেছিল, সেটা কি লেডি বুঝতে পেরেছিল বলো? না, লেডি কিন্তু বুঝতে পারেনি, কিন্তু আমরা ক্যারেক্টাররা বুঝতে পেরেছিলাম কিনা বলো? সরি, আমরা রিডাররা বুঝতে পেরেছিলাম কিনা? রিডাররা কিন্তু বুঝতে পেরেছিল আসলে রাইটার কেন বলেছিলেন। তাহলে when the audience knows something that the character do not, তাহলে ক্যারেক্টার জানে না কিন্তু ঠিকই অডিয়েন্সরা জানে, এরকমটা হচ্ছে ড্রামাটিক আইরনি। তো দেখো ভার্বাল আইরনি occurs when a speaker says something but means the opposite। অন্যদিকে লেডি বলছে দেখো আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন while she proceeded to order and eat far more than expected। Explanation: the lady's word and a comment often hide her real intention, creating humor and subtle mockery। সিচুয়েশন হচ্ছে কি, সিচুয়েশন আইরনি হ্যাপেন্স when the outcome of a situation is opposite of what is expected। The narrator expects a light, inexpensive lunch, but the lady eats excessively, leading to an unexpectedly high bill। অতএব এখানে হচ্ছে the situation turns out contrast to what the narrator planned, হ্যাঁ, highlighting the unpredictability of human behavior। কারণ কি আমাদের হিউম্যান বিহেভিয়ার আনপ্রেডিক্টেবল, কখন কি ঘটে যায় আমরা বলতে
পারবো না, তাই না? পারি না। এরপর হচ্ছে ড্রামাটিক আইরনি। Dramatic irony occurs when the audience knows something that the character do not. The reader realizes the lady is deliberately exciting her appetite and exploiting the narrator's generosity, while the narrator remains polite and unaware. এটাও এক ধরনের ড্রামাটিক আইরনি। This create a humorous tension as the audience sees the discrepancy between the narrator's polite behavior and lady's experience. তাহলে দেখো, যেমন আরেকটা আমরা পেয়েছিলাম না, ওই যে তোমার গিফট অফ দ্য মেজাই, কি আমরা ড্রামাটিক আইরনি পেয়েছি বলো তো? হ্যাঁ, কোন সময়? শেষের দিকে গিফট দুজনকে যে দিল, সেটা কেউ জানতো না, কিন্তু আমরা জানতাম হ্যাঁ, যে যে দুইজন দুইজনের গিফট যখন দিচ্ছে নাকি, তখন একজন আরেকজনের জানতো না যে কি ঘটনা ঘটতে যাচ্ছে। আবার তোমার ওই যে যে ঠিক অনেকটা আনএক্সপেক্টেড যে ব্যাপারটা ঘটলো, ডেলা মনে করেছিল কি যে মানে জিম হয়তো তাকে খুব বকাঝকা করবে নাকি, হ্যাঁ, এই ব্যাপারগুলো। আচ্ছা, ও সরি, এখানে ক্লাইম্যাক্সে আইরনি হয়েছে। এরপর হচ্ছে ক্লাইম্যাক্স। দেখো এই যে এখানে একটা দেখতে পাচ্ছ ঘটনাটা, এরকম একটা ইমেজ বা ডায়াগ্রাম। জি স্যার। ক্লাইম্যাক্স মানে হচ্ছে কোনো একটা গল্প বা কাহিনীর সবচেয়ে মানে খুবই আকর্ষণীয় পয়েন্ট, যে পয়েন্টের উপর ভিত্তি করে গল্পটা চলছিল, ওই পয়েন্টে পৌঁছানোর সাথে সাথে গল্প তার আকর্ষণটা হারিয়ে ফেলে, মানে ওখানে অলরেডি পৌঁছে যায়। মনে করো তুমি আমাদের বাংলা সিনেমার উদাহরণ দিয়ে যদি আমরা একটু বলি, বা হচ্ছে তোমার বিভিন্ন খেলাধুলার কথা আমরা বলি, বা বিভিন্ন সিচুয়েশন কাজের কথা আমরা বলি না কেন, মনে করো তুমি এখন যে কোন গল্পটার কথা বলবো আমরা, গিফট অফ দ্য মেজাই। গিফট অফ দ্য মেজাইয়ের ক্লাইম্যাক্স কোনটা বলো তো? দুজন দুজনকে গিফট করলো, গিফট বিনিময় করাটা না? হ্যাঁ, গিফট বিনিময় করাটা হচ্ছে কি এখানে সবচেয়ে ক্লাইম্যাক্স। দুইজন দুজনের গিফটটা যখন দিল তখনই কি নাটক আর বেশিক্ষণ নেই, সিনেমা আর কি বেশিক্ষণ আছে? হ্যাঁ, আর স্টোরি বেশিক্ষণ নেই, ঠিক আছে তো? তো এরকম ভাবে আর আমরা স্টোরি কি পড়েছি, ক্লাইম্যাক্স এরকম স্টোরি লাইন আছে। হ্যাঁ আমি করেছি আরবি, হ্যাঁ সেখানে আছে ক্লাইম্যাক্স যখন বাজারে যায়। আচ্ছা, হ্যাঁ, মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই জায়গায় হচ্ছে আমাদের ক্লাইম্যাক্স, ঠিক আছে তো? তো দেখো এখানে সেটাই বলছে যে ক্লাইম্যাক্স, দ্য টার্মস ক্লাইম্যাক্স হচ্ছে কি ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড ক্লিম্যাক্স, তার নাম হচ্ছে ল্যাডার বা স্টেয়ারকেস, মানে সিঁড়ি দিয়ে তুমি যেখানে তোমার উদ্দেশ্য সেখানে পৌঁছে যাচ্ছ। দ্য মেটাফর ইমপ্লাইজ আ স্টেপ বাই স্টেপ রাইজ ইন ইন্টেন্সিটি লিডিং টু দ্য হাইয়েস্ট পয়েন্ট অর পিক, জাস্ট অ্যাজ ওয়ান ক্লাইম্বস দ্য ল্যাডার টু রিচ দ্য টপ, এরকম আর কি। ইন ক্লাসিক্যাল লিটোরিক এটা ব্যবহার করা হয়েছে খুব। অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্স ইন লিটারেচার refers to the most intense, exciting and important point in story, play or narrative. It is the moment of greatest tension or turning point that determines the outcome of the plot. Plot মানে হচ্ছে গল্পের যে অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্ট, তাই তো? ঘটনার যে অ্যারেঞ্জমেন্ট, সেই ঘটনাগুলোর মধ্যে সবথেকে এক্সাইটিং ঘটনাটা যেটা, সেটাই হচ্ছে কি আমাদের ক্লাইম্যাক্স। তবে দেখো প্রথমে যে কোনো স্টোরির এরকম কয়েকটা ভাগ থাকে, একটু খেয়াল রাখো। একটা স্টোরি শুরু হয় এক্সপোজিশন দিয়ে। কি দিয়ে শুরু হয়? এক্সপোজিশন। এক্সপোজিশন কেমন? আমাদের ডেলা মনে করো কি করছে, ঘরটার গোছাচ্ছে আর টাকা পয়সা গুনছে, এটা হচ্ছে এক্সপোজিশন, ঠিক আছে তো? তাহলে $1 অ্যান্ড কত 87 সেন্ট। সে কয়েকবার গুনলো, গুনে গুনে তারপরে কি করছে, সে ওই যে টাকাগুলো গোনার পর বার হয়েছে, ড্রেস পরে বার হইলো আর কি। কি কিনবে? গিফট কিনবে নাকি? গিফট কেনার জন্য বার হয়েছে, বার হয়ে গিফট টিফট কেনা হয়ে গেছে, ঠিক আছে তো? এরকম ভাবে এই যে ইনসাইটিং ইনসিডেন্ট, মানে ইনসাইটটা শুরু হয়েছে, মানে গিফট কেনার জন্য বার হওয়ার সাথে সাথে ইনসাইটিং ইনসিডেন্ট শুরু হয়েছে। শুরু হয়ে এটা আস্তে আস্তে রাইজিং করতে 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 গিফট টিফট কিনে আনা হয়ে গেল, জিমও বাসায় ফিরলো, আর কি গিফটটা বিনিময় করা হলো নাকি? এটা হয়ে গেল কি ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স যেই পৌঁছে গেলাম অমনি ফলিং অ্যাকশন, মানে কি আর কিছু নাই এরপর, আর কিছু আছে বলে চপ চড়িয়ে দাও, আর রাইটার কিছু বলেননি, আর কিছু কাহিনী আনা হয়নি এই জায়গায়। এবং ফলিং অ্যাকশন, ফলিং অ্যাকশনের পর এটা হচ্ছে ডিনোমেন্ট। যদি কোনো কনফ্লিক্ট থাকে সেটাকে বলা হয় ডিনোমেন্ট করা, মানে কনফ্লিক্টটাকে সলভ করা। এখানে যেহেতু কোনো কনফ্লিক্ট নাই এই জন্য সলভিংয়ের বিষয়টা আসেনি। তবে আমরা
লাঞ্ছনে পেয়েছি একটু ডেনোমেন্ট, নাকি? এখানে আমাদের ক্লাইম্যাক্স কোনটা বলো তো? এই গল্পের ক্লাইম্যাক্স কোনটা আমাদের লাঞ্ছনে? লাঞ্চনে হ্যাঁ, ওই যে সে খায় না বলে পরে যে বেশি খায় ওইটা হয়। হ্যাঁ, মানে তাদের দুজনে দেখা হয় যে, দেখা হওয়া, তাই তো? হ্যাঁ, দেখা হওয়া এবং লেডি সম্পর্কে জানতে পারাটা, এটাই হচ্ছে কি আমাদের ক্লাইম্যাক্স পয়েন্ট। দেখেন, দেখো এখানে সেই জিনিসটা বলা আছে যে এক্সপোজিশনটা কি, বিগিনিং অফ দ্য স্টোরি। এখানে ইন্ট্রোডাকশন হয়, এখানে বোঝা যাচ্ছে না ইন্ট্রোডাকশন, সেখানে কনফ্লিক্ট শুরু হবে, ক্যারেক্টারগুলোকে দেখানো হবে এবং সেটিংটাকে বর্ণনা করা হবে, তারপরে আস্তে আস্তে বাড়বে। এর হচ্ছে রাইজিং অ্যাকশন, ইভেন্টস বিফোর দ্য ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সে পৌঁছানোর আগে যতগুলো ইভেন্ট হবে সবগুলো চলবে হচ্ছে রাইজিং অ্যাকশনের মধ্যে। ক্যারেক্টার্স অ্যাটেম্প টু সলভ দ্য প্রবলেম বাট ফেলস। এবার হচ্ছে ক্লাইম্যাক্স, দ্য টার্নিং পয়েন্ট, দ্য পয়েন্ট অফ গ্রেটেস্ট সাসপেন্স অর অ্যাকশন। তারপরে ফলিং অ্যাকশন, অ্যাকশন অ্যান্ড ইভেন্টস দ্যাট অকার আফটার দ্য ক্লাইম্যাক্স। রেজলিউশন, এন্ড অফ দ্য স্টোরি হোয়ার দ্য কনফ্লিক্ট অর প্রবলেমস আর সলভড। গল্প এখানেই শেষ। তাহলে ক্লাইম্যাক্স হচ্ছে একদম সেন্টার পয়েন্ট, তাই না? টার্নিং পয়েন্ট, যেটা হচ্ছে গ্রেটেস্ট অ্যাকশনের একটা ব্যাপার। হ্যাঁ, সেটাকে তাই এখানে সেটা বলা হচ্ছে, দেখো যে কি, ইট ইজ দ্য কি, মানে পিক অফ দ্য কনফ্লিক্ট ইন দ্য ন্যারেটিভ। আফটার দ্য ক্লাইম্যাক্স দ্য স্টোরি ইউজুয়ালি মুভস টুয়ার্ড রেজলিউশন আর ডোনোমেন, এরকম আর কি। ইট ক্যান ইনভলভস অ্যাকশন, ইমোশন অ্যান্ড, এটা মূল কথা হলো দ্য ক্লাইম্যাক্স অকার্স, দেখো হ্যাঁ, হোয়েন ডেলা অ্যান্ড জিম কি করে বলো? এক্সচেঞ্জ গিফট এক্সচেঞ্জ করে যখন, রিয়েলাইজ দ্য স্যাক্রিফাইস দে মেড। তারা বুঝতে পারে যে তাদের যে স্যাক্রিফাইসটা করা হয়েছে, তারা কি কাজে দিয়েছে নাকি অকেজ হয়ে গেল, ইউজলেস হয়ে গেল, নাকি ইউজলেস হয়ে গেল। ডেলা হ্যাজ কাট অ্যান্ড সোল্ড হার লং বিউটিফুল হেয়ার টু বাই আ চেইন ফর জিমস ওয়াচ, আর জিম হ্যাজ সোল্ড হিজ ভ্যালুয়েবল ওয়াচ টু বাই কম ফর ডেলাস হেয়ার। তাই তো? এই হচ্ছে বিপরীতমুখী হওয়ার কারণে আমাদের ক্লাইম্যাক্সটা হলো যে এক্সচেঞ্জ করা হলো কিন্তু কোনো গিফটই কার্যকর হলো না। ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, আর কোনো গল্প? আমরা গল্প কয়টা পড়েছি? মাত্র 3টা। হ্যাঁ, আচ্ছা, আছে কয়টা গল্প তোমাদের স্টোরি? সিলেবাসটা মুখস্থ হয়নি আমার। না চারটা না, সরি, একটা দুইটা তিনটা চারটা। স্যার আমাদের মিডল আছে। আমরা মোট স্যার 5টা স্যার 8টা আছে আমাদের গল্প। হ্যাঁ, তার ভিতরে তো আমরা মানে ইয়া পড়েছি, 5টা শেষ করছি স্যার। ফিকশন পড়েছি আমরা মনে হয় 3টা, নাকি? হ্যাঁ, সরি, নন ফিকশন স্যার 2টা পড়েছি। কি ব্যাপার, বাংলা ছিল আসলে কোত্থেকে? হায় 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 হায়, প্রোজ কোথায় হারিয়ে গেল? বাংলা রিডিং স্কিলস, রাইটিং স্কিলস, পোয়েট্রি, বাংলা লিটারেচার। হায় রে, প্রোজের অংশটা হারাই গেছে। হায় হায় হায়, তাই তো খুঁজে পাই না, গেল কই? ওকে, কেটে গেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, থাক। ওকে, তাহলে যেহেতু গল্প আমরা 3টা পড়েছি, এই জন্য আমি আর মাথায় আনতে পারতেছি না যে তোমাদের পড়তে গল্পের মধ্যে আর কি যেন পড়ালাম। আগের ফার্স্ট ইয়ারে অনেকগুলো গল্প ছিল, সেগুলো সবচেয়ে বোঝা যেত সহজে, ভালো ছিল, সমস্যা নেই। আচ্ছা, এরপর যেটা আসছে আমাদের সেটা হলো কি এন্টি ক্লাইম্যাক্স, তাই তো? ক্লাইম্যাক্স এবং তারপরে আসছে এন্টি ক্লাইম্যাক্স। আসলে কি ক্লাইম্যাক্সের বিপরীত দিকে এন্টি ক্লাইম্যাক্স? বলো, আসলে তেমনটা না, ঠিক আছে তো? হ্যাঁ, যদিও বিপরীতমুখী একটু। তাহলে ক্লাইম্যাক্স মানে হচ্ছে কি, ধাপে ধাপে আমরা কোথায় পৌঁছাবো? ক্লাইম্যাক্সে। হ্যাঁ, পিক পয়েন্টে, পিক পয়েন্টে পৌঁছাবো। কিন্তু এন্টি ক্লাইম্যাক্সে হচ্ছে এরকম কোনো পিক পয়েন্ট না, বরং আমরা পৌঁছাবো গিয়ে এমন জায়গাতে যেখানে কি থাকবে না, মানে গুরুত্বপূর্ণ বিষয় থেকে আস্তে আস্তে আমরা গুরুত্বহীন টপিকের দিকে যাব। এটা হচ্ছে এন্টি ক্লাইম্যাক্স মেনলি। মানে যেমন ক্লাইম্যাক্সে হচ্ছে কি, ধাপে ধাপে আমরা সিঁড়ির মতো করে কোথায় উঠবো? উপরের দিকে উঠবো, তাই না? এই যে এইরকম উপরের দিকে উঠবো। আর এখানে তো উঠে গিয়ে আবার শেষ হয়ে যায়, দেখো। তাহলে ক্লাইম্যাক্সে পৌঁছায় দিয়ে শেষ হয়ে যায়, কিন্তু এন্টি ক্লাইম্যাক্সে এরকম উপরের দিকে উঠবে না, বরং
উপর থেকে নিচের দিকে নামবে শুধু, গুরুত্ব মানে ব্যাপারটা এরকম। স্যার গিফট অফ দ্য ম্যাজাই তো ক্লাইম্যাক্স ছিল হচ্ছে দুজনের যে ত্যাগ প্রকাশ সেটা, আর অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে যে ওই মানে একে অপরের জন্য যে গিফট কিনছে সেটা তো তাদের প্রয়োগ হইলো না আর কি, কাজে লাগে নাই, সেটা হয়তো অ্যান্টি ক্লাইম্যাক্স। মানে গিফটের যে গুরুত্বটা, ঠিক আছে তো? হ্যাঁ, এই গুরুত্বটাকে প্রয়োগে আর আমরা কাজে এন্টি লাগে নাই। ক্লাইম্যাক্স হিসাবে দেখতে পারি। তা ব্যাপারটা ঠিক এরকম মনে করো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আমি আগে বলেছি, দিয়ে আস্তে আস্তে এরকম ব্যাপারটা নিচের দিকে, এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা একটু যদি এরকম সিরিয়ালে ধরি, মনে করো এইরকম, এটা হচ্ছে ভূমি, তাহলে এইখানে হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আস্তে 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 আমি কি করছি, একদম গুরুত্বহীন জিনিসের জায়গায় চলে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি এন্টি ক্লাইম্যাক্স। এন্টি ক্লাইম্যাক্স কিন্তু কোনো জায়গাতে থাকবে না, যেমন ক্লাইম্যাক্স কি একটা নির্দিষ্ট পয়েন্টে ছিল না, বলো দেখাচ্ছিল কি একটা নির্দিষ্ট পয়েন্টে, কিন্তু এন্টি ক্লাইম্যাক্সে কোনো নির্দিষ্ট পয়েন্ট থাকবে না, বরং আস্তে 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 জাস্ট নামতে থাকবে, দিয়ে একদম সবচেয়ে লো লেভেলে এসে নামবে। এমন না যে আমরা শুধু লো লেভেলটাকে বলবো এন্টি ক্লাইম্যাক্স, পুরো নিচের দিকে নামার প্রক্রিয়াটাই হচ্ছে কি এখানে এন্টি ক্লাইম্যাক্স। তো এখানে সেটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এন্টি ক্লাইম্যাক্স দ্য টার্ম কামস ফ্রম গ্রিক, তাই তো, উইথ এন্টি মিনিং এগেইনস্ট আর অপোজিট, অ্যান্ড ক্লাইম্যাক্স মিনিং ল্যাডার আর পিক। তাহলে এখন নামাটাকে বোঝাচ্ছে, তাই তো, লিটারালি ইট মিনস অপোজিট অফ আ ক্লাইম্যাক্স। দ্য কনসেপ্ট হ্যাজ বিন ইউজড ইন ক্লাসিক্যাল রেটোরিক, ইত্যাদিতে যেখানে থাকে থাকুক, এটা সমস্যা না। দেখো অ্যান এন্টি ক্লাইম্যাক্স এটা লিটারারি অর রেটোরিক্যাল ডিভাইস ইন হুইচ আ স্টোরি, স্পিচ অর ইভেন্ট suddenly descend from a moment of importance and exciting or tension to something trivial or disappointing or ludicrous। হ্যাঁ, যেটা হয়েছে গিফট অফ দ্য মেজাইয়ের ওই যে গিফট খুব গুরুত্বপূর্ণ ছিল নাকি, দুইজনে গিফট কিনেছে, ঠিক আছে তো, হ্যাঁ দুইজনের কাছে গিফট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তারা খুব যত্ন করে রাখছে। হ্যাঁ, ডেলা কত যত্ন করে সে গিফটটা কিনেছে নাকি, এবং জিমো কি করেছে, গিফট কেনার সময় এত আবেগী ছিল যে তার সবচেয়ে দামি ঘড়িটা, মানে যেটা শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে দামি না, সেটা তার ঐতিহ্যের দিক থেকে দামি, তাই তো, ভালোবাসার দিক থেকে দামি, সেই জিনিসটাকে সে বিক্রি করে দিয়ে একটা কি এনেছে, একটা চিরুনি এনেছে। চিরুনি নিশ্চয়ই আরো দামি তার কাছে নাকি, চিরুনিটা তার আরো দামি, যে কারণ এটা ভালোবাসার প্রতীক, সে তার ভালোবাসাকে এটা দিয়ে বিনিময় করবে। কিন্তু সেটা যখন নিয়ে আসা হলো, বিনিময় যখন করলো, তখন গিফটের সে দাম কি আর থাকলো, বলো, বললো সরিয়ে রাখো। কি হলো, বললো সরিয়ে রাখো নাকি, তখন এই ব্যাপারটা ঘটে গেল। তাই বলতে দেখো এখানে আমরা লাঞ্ছনেও একটা এরকম বিষয়টা পেয়েছি, যে যখন লেডির দেখা হওয়ার আগ পর্যন্ত খুব এক্সাইটিং ছিল না আমাদের, তারপর আসার পরে সব গুরুত্বহীন হয়ে গেল, সব গুরুত্বহীন হয়ে গেল, এটাই। তাই বলছে দেখো দ্য লাঞ্ছন, দ্য ন্যারেটর এক্সপেক্ট আ লাইট ইনএক্সপেন্সিভ মিল উইথ দ্য লেডি ইমাজিনিং সামথিং, দেখো সিম্পল লাইক আ লাঞ্চ, স্মল লাঞ্চ, হাউএভার শি অর্ডারস আ ল্যাভিশ, এবং এটা কি হচ্ছে দেখো লিডিং টু অ্যান আনএক্সপেক্টেড হাই বিল। তাই বলছে দ্য এক্সপেকটেশন পোলাইট সিম্পল লাঞ্চন দ্যাট শুড বি ইজি অন দ্য ন্যারেটরস ওয়ালেট, খুব এক্সাইটিং মোমেন্ট। দ্য রিয়েলিটি অ্যাপিটাইট অ্যান্ড এক্সট্রাভ্যাগেন্ট চয়েস, এবং লেডির প্রতি তার কি আগ্রহ কি হচ্ছে, বাড়তেছে না কমে যাচ্ছে, বলো, বাড়ছিল তখন, কমে যাচ্ছে নাকি, তার আগ্রহ দিন আস্তে আস্তে মানে সে ভালো লাগাটা কেটে যাচ্ছে, এন্টি ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে। Effect, this contrast between the narrator's expectation and the trivial absurd reality is an anticlimax. It adds humor because the reader recognizes the discrepancy between what the narrator planned and what actually happens. The anticlimax emphasizes the narrator's embarrassment and the lady's oblivious while keeping the tone ইত্যাদি light and humorous। হ্যাঁ, এরকম ভাবে যদি আমরা একটু দেখি what is the আর কি গল্প পড়েছিলাম আমরা তিনটার মধ্যে, আচ্ছা এখানে যদি আমরা পড়ছি, এটা তো মাথাতে, না খুবই আজকে বিব্রতকর অবস্থায় ফেলছে। সরি, আজ আমাদের নেট আমাদের সাথে নাই, ঠিক আছে তো, হঠাৎ করে আউট হয়ে যাচ্ছে।
আমাদের সাথে নেটও এন্টি ক্লাইম্যাক্স করছে। হ্যাঁ আমাদের খুব একটা কাজ করতে সাহায্য করছে না। ওকে, তাহলে আজকে আমরা মোটামুটি যে কয়টা পড়লাম, কয়টা হলো টোটাল তাহলে? হ্যাঁ, 6টা নাকি? মিটনেক 2 3 4 5 6। 6টি। তাহলে যে 6টা আর আগের দিনে ছিল 5টা, টোটাল হচ্ছে কত? 11টি। 11টা। সবাইকে আমরা ঠিকমতো বুঝেছি? বলো। জি স্যার। আচ্ছা, এর ভিতরে আরেকটা আছে, সেটা বলে নিয়ে একটু। দেখো, বেইথোস। এই বেইথোসটাও কিন্তু আসলে এক ধরনের এন্টি ক্লাইম্যাক্স, বুঝতে পারছো? এটাও কি এন্টি ক্লাইম্যাক্স? আমরা যদি একটু বেইথোসটা কোন জায়গায় আছে একটু বলতে পারবা? ইয়াতে এবিসি তে এখানে থাকার কথা। বিএ অ্যাসোনেন্স ব্ল্যাঙ্ক ভার্স, এটা সম্ভবত এন্টি ক্লাইম্যাক্সের জায়গাতেই থাকবে, ওর সাথেই আছে। 16 পেজে স্যার, 16 পেজ, তাই তো? ও হ্যাঁ, এই যে দেখো, এন্টি ক্লাইম্যাক্স এবং কি বেইথোস, ঠিক আছে তো? হ্যাঁ, এটা একই জিনিস। হ্যাঁ, দেখো নাম খালি আলাদা। নাম শুধু আলাদা, কিন্তু ঘটনা একই। যেমন হচ্ছে দেখো, স্টেটমেন্ট ইন হুইচ দেয়ার ইজ এ সাডেন ফল ফ্রম সিরিয়াস টু দ্য ট্রিভিয়াল, ফ্রম সাবলাইম টু দ্য রিডিকুলাস। এই সংজ্ঞাগুলো কেমন জানি মানে একদম শর্ট দেওয়া, মানে ক্লিয়ার করা নাই। হ্যাঁ, এই জন্য সমস্যা। তাহলে এর সাথে কিন্তু আমাদের বেইথোসটাও অ্যাড করে নিবা। হ্যাঁ, এইটা ঠিক আছে। আগামীকাল আমরা মোটামুটি দেখি শেষ করতে পারি কিনা, যেহেতু কনসিড টনসিটের ভ্যালিউশন এগুলো। স্যার এর মধ্যে কি কোনো পার্থক্য আছে বেথোস আর অ্যান্টি ক্লাইম্যাক্স এর মধ্যে? থাকলে আমি বলে দিতাম। আমি বলছি কি, জাস্ট নাম আলাদা, ঠিক আছে তো? কিন্তু ঘটনা, সিচুয়েশন, মিনিং, ডেফিনেশন, এক্সাম্পল, এক্সপ্লেনেশন সব এক, ঠিক আছে? স্যার রাইটার গল্পের মধ্যে ওই যে রাইটার ওই মানে যে মহিলাটা ছিল ওনাকে তো প্রথমে ইয়াং ভাবছিল, ওইটা কি অ্যান্টি ক্লাইম্যাক্স এর মধ্যে পড়বে? ভাবছিলটা এন্টি ক্লাইম্যাক্স না, দেখা হলে পারে যখন, এটা হচ্ছে তার প্রতি একটা আগ্রহ ছিল রাইটারের, তাই তো? প্রথমে খেয়াল করো, এত আগ্রহ ছিল যে সে জানে তার কাছে পকেটে টাকা কম, তারপরও সে যে রেস্টুরেন্টে কোনোদিন ভাবেনি খাবে, সেই রেস্টুরেন্টে সে দেখা করতে গেছে। তার মানে কি, লেডি সম্পর্কে তার এক্সপেকটেশন কেমন হয় না, বলো? এবং আস্তে আস্তে যত সময় যাচ্ছে, যখন দেখা হয়ে গেল, দেখা হওয়ার পর থেকে যত সময় যাচ্ছে, তার প্রতি এক্সপেকটেশন কি কমতেছে না বাড়তেছে, বলো? কমতেছে। এটা হচ্ছে কি অ্যান্টি ক্লাইম্যাক্স, মানে লেডি যেতে পারলেই বাঁচি আমি, ব্যাপারটা এরকম না? হ্যাঁ, মানে ডেথও হবে তারপর অ্যান্টি ক্লাইম্যাক্সও হবে, দুইটাই হবে। এটা বেথোস অ্যান্টি ক্লাইম্যাক্স দুই একই জিনিস। আচ্ছা আচ্ছা, জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আর একটু যেগুলো দিয়েছি সেগুলো একটু পড়ে ফেলবো সবাই। ওকে, সো গুড নাইট হ্যালো স্যার। সবাই।